বিরাট বড় সুখবর কিন্তু আসতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য। জোড়া প্লেয়ারকে সাইন করিয়ে নিল, বিদেশির সঙ্গেও কি কথাবার্তা এগিয়ে ফেললো ইস্ট বেঙ্গল, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা সবার আগে এখানে পেয়ে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা আর ফলোটা করে নিও। তো প্রথমেই আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আজ থেকেই কিন্তু সিএফএল এর প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। বাস্তব রায়ের কোচিংয়ে কিন্তু এবছর মোহনবাগান সুপার জায়েন্ট তারা সিএফএল খেলবে, এবং ডেগি কার্ডোজো টাটা বাই বাই হয়ে গেছে। বেশ কয়েক বছর ধরেই ডেগি কার্ডোজোর ওপর ভরসা করেছিল ম্যানেজমেন্ট, কিন্তু সেইভাবে ডেগি কার্ডোজো তার দলকে খুব একটা সাফল্য এনে দিতে পারেনি। হ্যাঁ, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে একটা ভালো সাফল্য এনে দিয়েছিল, কিন্তু তাছাড়া সিএফএল এর নিরিখে খুব একটা ভালো সাফল্য এনে দিতে না পারা এবং খুব একটা ভালো মানের প্লেয়ার তুলে আনতে না পারার কারণেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো, এবং সেই জায়গাতে কিন্তু বাস্তব রায় আজ থেকে কোচিং শুরু করে দিল। নতুন প্লেয়ারদের মধ্যে তন্ময় ঘোষ আজকে কিন্তু মোহনবাগানের অনুশীলনে তাকে দেখা গেছে। এছাড়া কিন্তু দীপেন্দু বিশ্বাস, সে এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকেও কিন্তু দেখা গেছে। এরকম অনেক নতুন নতুন প্লেয়ার আরও যোগদান করবে, এবং বেশ কিছু বড় নামের প্লেয়ার যেরকম সুহেল ভাট, সায়ন ব্যানার্জি, তারা 15 তারিখের মধ্যেই কিন্তু জয়েন করার কথা রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মোহনবাগান অনুশীলন শুরু করে দিল, যেটা কিন্তু দারুণ একটা ব্যাপার বলতেই হয়, এবং তারা সিএফএলে এবছরে একটা ভালো ফলাফল করার চেষ্টা করবে, সেরকমটাই কিন্তু দীপেন্দু বিশ্বাসরা জানিয়েছে। এবং বাস্তব রায়ের একটা কথা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যে সিএফএলে যেভাবে ড্র হয় লটারির মাধ্যমে, ভাই ওটা লটারি বলে না, আগে থেকেই সব ঠিক হয়ে যায়, এসে ওই নামগুলো খুলে দিলে কখনো লটারি হয় না। ইস্টবেঙ্গল মোহনবাগানকে একই গ্রুপে রাখুক, কোনো অসুবিধা নেই, কিন্তু লটারিটা লটারির মতন হোক, তা না করে ওই একই রকম একটা ভাগ করে ইস্টবেঙ্গল মোহনবাগানকে একদিকে রেখে মোহামেডানকে আরেকদিকে রেখে ওইভাবে ভাই হয় না। একটু ভালোভাবে ড্রটা হলে খুবই ভালো হবে, বা লটারি যাই হোক না কেন একটু ভালো হবে, সেটা কিন্তু আমি অবশ্যই একমত। এবং ইস্টবেঙ্গলও কিন্তু যেরকমটা শোনা গেছে আগামী সপ্তাহে কিন্তু তাদের অনুশীলন, আগামী সপ্তাহের শেষের দিকে হয়তো অনুশীলন শুরু করে দেবে। লাইকলি 12-13 তারিখ থেকেই কিন্তু অনুশীলন শুরু করার কথা রয়েছে, যদিও এখনও কনফার্ম বলতে পারছি না, কারণ সেটা দিন আরও 2-1টা দিন পিছিয়ে যেতেও পারে। খুব একটা বেশি ইস্টবেঙ্গলের হয়তো এবারে অনুশীলন করতে সময় পাবে না, কারণ অনেক কিছু ব্যাপার জটিলতা রয়েছে। তো সেই জটিলতার জন্যই কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল, কিন্তু জটিলতা পরিস্থিতি কাটতে চলেছে। আমাকে প্রচুর মানুষ ফোন, মেসেজ এটসেট্রা করে ওই একই প্রশ্ন, ইমামি কি থাকছে, কি হবে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ। যেটা হবে তো আমিও দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে। খবরাখবর বলতে আমার কাছে কিন্তু কোনো নেগেটিভ খবর খুব একটা ছিল না। আমি কালকে পর্যন্ত যাদের বলেছি তোমরা সবাই জানো যে আমার কাছে সত্যি কথা বলতে কোনো নেগেটিভ খবর নেই যে এ থাকছে না ও থাকছে না। সবার একটাই সমস্যা, ইমামিরও একই সমস্যা, যে আমরা ফুটবলে যে এগোবো আমরা কিভাবে এগোবো। আমাদের জাতীয় দলের অবস্থা এত খারাপ, সেখানে কোনো রকম সাফল্য নেই। ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গল 22 বছর বাদে ট্রফি পেয়েছে, এটা একটা দারুণ দারুণ বড় ব্যাপার, কিন্তু পরের বছর ফুটবলটা কিভাবে এগোবে, ফুটবল স্ট্রাকচার কি হবে, দীর্ঘমেয়াদীতে কি পরিকল্পনা রয়েছে কেউ জানে না, যেই কারণে সবাই খুবই বিরক্ত। এবং ইমামি এই ব্যাপারটা বিরক্তি প্রকাশ করেছে, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও সেটা জানিয়েছে। এমনকি ইমামি বলছে যে কোটি টাকার আমরা যে দল বানাচ্ছি, এত খরচা করছি, তো সেখান থেকে আমরা লাভের মুখ দেখতে পাচ্ছি না। এরকম করে ছোটো লিগ হলে সেটা আরও একটা চাপের ব্যাপার, সেই জন্য তারা কিছুটা বাজেট কাটসাট করতে চাইছিল, যেটুকু খবর। সেটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। সিটি গ্রুপের মতন দল মুম্বাই সিটি এফসির কাছ থেকে সরে গেছে। বেশ কিছু বড় বড় দল লাইকলি চেন্নাইন এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, ওড়িশা এফসি, তারা তাদের দলকে বন্ধ করে দেওয়ার মতন চিন্তা ভাবনা করছে। আর ইস্টবেঙ্গলের যদি তাদের ম্যানেজমেন্ট যদি ভাবে যে একটু দল কাটসাট করে একটু কম বাজেট নিয়ে এগোবো, অন্যায় বলে এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এর মাঝেও ইমামি কন্ট্রাক্টর লাস্ট পরের সিজন পর্যন্ত রয়েছে, তারপরে কি হবে সেই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট সতর্ক এবং সাবধানীভাবে যে ভুলগুলো আগে হয়েছে সেগুলোকে না করে কিন্তু সঠিক কাজ করতে চাইছে। সম্পূর্ণ ব্যাপারটা আমি আজকে খুলে বলবো না, কারণ বাধ্যবাধকতা সবারই থাকে, আমারও রয়েছে, এবং আমি চাই ইস্টবেঙ্গল মোহনবাগানের সবসময় ভালো, কখনো খারাপ আমি চাই না। তো সেক্ষেত্রে যতটুকু বলার ততটুকু বলছি, ইশারাতেই বুঝে নেওয়ার চেষ্টা করবে কি হতে পারে কি না হতে পারে। দেখো, 2-3 রকম ভাবে কিন্তু 2-3 রকম মতামত উঠে আসছে, এবং তার মধ্যে আজকে একটা বড় ব্যাপার যেটা সোশ্যাল মিডিয়াতে
আমরা অনেক আগেই তোমাদের শেয়ার করে দিয়েছিলাম এবং সমস্ত জায়গা থেকে সমস্ত মিডিয়াও সেই ব্যাপারটা কভার করেছে যে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা কিন্তু শ্রী সিমেন্ট অফিসে আজকে কোনো একটা মিটিংয়ে কোনো একটা কিছুতে গেছে। এটা হচ্ছে আসল কথা। তার মানেই কি এ থাকছে না, ও আসছে, ও যাচ্ছে, এ আসছে, এতটাও কিন্তু ব্যাপার নয়। আবারও বলছি, পরবর্তী মরশুমে কিভাবে ফুটবল এগোবে সেই সমস্ত নিয়ে ম্যানেজমেন্ট খুবই ভাবনা চিন্তা রয়েছে। মানে যেটা এই মরশুম, মানে 2026-27-এর কথা বলছি আমি, 27-28-এর কথা বলছি না। এবং সেখানে ইমামি যদি কিছুটা কাটছাঁট করে, সেখানে ইস্টবেঙ্গলের কাছে কিছু কো স্পন্সার রয়েছে, যেরকমভাবে কিংফিশার এসেছে, এটসেট্রা রয়েছে, তারা কিছু একটা টাকা বিনিয়োগ করছে, ক্লাবের তরফ থেকে একটা টাকা বিনিয়োগ করে একটা ভালো দল গঠন করা হচ্ছে। কিন্তু ক্লাবকে তো আরও অন্যান্য ডিপার্টমেন্টও দেখতে হয়, মহিলা দল দেখতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এরকম একটা বড় মাপের স্পন্সার যদি নিয়ে আসা যায়, যেটা তোমরা জানো শ্রী সিমেন্ট একটা বিরাট বিরাট বড় স্পন্সার, যারা কিন্তু অতীতে আইএসএল এর প্রথমের দিকে ইস্টবেঙ্গলের কিন্তু স্পন্সার ছিল, তারপর অনেক রকম সমস্যা সেই মুহূর্তে হয়েছিল, সেসব যে তিক্ত অভিজ্ঞতা সেটা কিন্তু মিটে গেছে। এবং শ্রী সিমেন্টের যারা রয়েছে তারাও কিন্তু যে ইস্টবেঙ্গলের সঙ্গে যে কোনো খারাপ সম্পর্ক নেই, আজকের দিনে দাঁড়িয়ে নেই, ভালো সম্পর্কই রয়েছে। তারা যদি কোনো একটা বিভাগের যদি দায়িত্ব নেয় এবং তার সাথে যদি ইমামিও থাকে, একটা দারুণ ব্যাপার হবে। হ্যাঁ, ব্যাপারটা তোমরা একটুখানি আইপিএল এর সঙ্গে রিলেটেড করতে পারো। দিল্লি দলের কথা, দিল্লিদের কিন্তু দুটো ওনারশিপ রয়েছে, সেখানে কিছু বছর এরা চালায় তো কিছু বছর ওরা চালায়, এবং সব মিলিয়ে কিন্তু দিল্লি ভালো দল তৈরি করে। এবার পারফরমেন্স দিল্লির আসে না আইপিএলে, সেটা আলাদা কথা, কিন্তু দিল্লি ইনভেস্ট কিন্তু খুব ভালো করে। তো সেরকমভাবে যদি এই রকম একটা হয় যে আমরা কিছুটা দেখলাম, আপনারা কিছুটা দেখুন, ক্লাব কিছুটা দেখুন, দেখে সব থেকে ভালো একটা দল গঠন করা যাক না, তাহলে তো ব্যাস দারুণ হবে। আমি পুরো ব্যাপারটা বললাম না, যতটুকু বললাম এতটুকুই আজকে বলার মতন জায়গায় রয়েছি। তো ব্যাপারগুলো আরও হোক, হোপফুল যে আমি তো খুবই আশাবাদী যে যেটা হবে ভালো হবে এবং সেটা খুবই ভালো হবে। সেই ভালোটার জন্য আমরা নয় আর দুটো দিন অপেক্ষা করলামই, তাতে কোনো অসুবিধা নেই। আশা করছি ব্যাপারগুলো তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম। এবার ইশারাতেই ব্যাপারগুলো বুঝে নেওয়াটাই সবথেকে ভালো কথা। আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো রেখো, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামেও আবার অ্যাক্টিভ হয়ে যাব, ইনস্টাগ্রামেও ফলো রেখো। সেখানেও কিন্তু আমরা এবার ঠিকঠাক মানে পুরোপুরি এবার ট্রান্সফার নিউজ থেকে শুরু করে এটসেট্রা সমস্ত নিউজ কভার করবো। কয়েকদিন একটু ব্যস্তর মধ্যে ছিলাম, তো সেখানে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পাবে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু সিএফএল এর জন্য দুজন প্লেয়ারকে সাইন করিয়েছে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ারকে নিয়ে আমি তো খুবই আশাবাদী। তো ইস্টবেঙ্গল কিন্তু দুজন প্লেয়ারকে সাইন করিয়েছে, তার মধ্যে একজন বাঙালি প্লেয়ারকে সাইন করিয়েছে। সেই বাঙালি প্লেয়ার কিন্তু ডিফেন্স লাইনে যথেষ্ট ভালো খেলতে পারে এবং সাইড ব্যাক পজিশনে খেলে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, সেই প্লেয়ার হচ্ছে সৌমিক কোলে, যাকে কিন্তু গত সিজনে রেলওয়ের হয়ে খেলতে দেখা গিয়েছিল, তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। এবং এর সাথে সাথে যে দ্বিতীয় প্লেয়ারের কথা বললাম যে আমি তার উপর খুবই আশাবাদী, প্লেয়ারটা যদি ঠিকঠাক ক্লিক করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আরও একটা কেরালা থেকে ভালো প্লেয়ারকে তুলতে চলেছে। তো সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী কেরালার প্লেয়ার অরুণলাল কে। তো তাকে কিন্তু সাইন ইস্টবেঙ্গল করে নিয়েছে এবং সেই প্লেয়ার কিন্তু এবার ইস্টবেঙ্গলের হয়ে খেলবে। তো এই দুজন প্লেয়ারের ডিল ডান, এটুকু বলতে পারি। তাদের কিন্তু আমরা সিএফএলে দেখতে পাবো এবং এই বিশেষত কেরালার প্লেয়ারটার দিকে আমার আলাদা করে নজর থাকবে। এবং আজকে একটা নিউজ যেটা আমরা বেশ কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা আজকে আরও কিছুটা বেশি বেশি করে শেয়ার হচ্ছে এবং একটা বড় জায়গা থেকে অবশ্যই সেটা রিপোর্ট করা হয়েছে। আমি পাশে স্ক্রিনশট পারলে দিয়ে দেবো। তো সেই প্লেয়ারের নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তো চলো আরও একবার সেই প্লেয়ারকে নিয়ে ছোটো করে যদি আপডেট দিই। প্লেয়ারটা হচ্ছে একজন অবশ্যই বিদেশি প্লেয়ার, সাইদ ইসলামোভিক। তো এই 26 বছর বয়সী সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে প্লেয়ারটা। এবং এই প্লেয়ারের বর্তমান স্যালারি প্রায় 2.5 কোটি টাকা। তো একজন কন্ট্রাক্টেড প্লেয়ারকে নিয়ে আসাটা খুব চাপের ব্যাপার, সেক্ষেত্রে ট্রান্সফার ফি দিয়েই আনতে হবে। কোনো কন্ট্রাক্টেড প্লেয়ার সে কন্ট্রাক্ট টার্মিনেট করে তো আসবে বলে তো মনে হয় না, তারও কিছু বাধ্যবাধকতা থাকে। এবার যদি কোনো রিলিজ ক্লজ এরকম থাকে যে সে বেরিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে সে ইস্টবেঙ্গলে ফ্রি প্লেয়ার হিসাবেই আসতে পারে। প্লেয়ারটা আমি বলবো খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। বয়সটা 26 বছর এবং এই সিজনে প্রায় 34টা ম্যাচ খেলেছে। তার মানে বুঝতেই পারছো যে একটা বড় লিগে তাকে খেলানোর জন্য খুবই একটা আদর্শ অপশান হিসেবে হতে পারে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু একটা কথাবার্তা ইনিশিয়ালি শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে, এখনও ডিল ডান এটসেট্রা কিচ্ছু হয়নি, আরও সামনের দিকে ভালো কিছু অপেক্ষা করছে। তার জন্য অপেক্ষা করো, কারণ ইস্টবেঙ্গলের 6জন বিদেশি প্লেয়ারই ফ্রি হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আমরা সমস্ত নতুন বিদেশিদেরও দেখি,
অবাক হওয়ার মতন কিছু থাকবে না। এই প্লেয়ারটা একটা ভালো অপশান, সেন্টার ব্যাকেও খেলতে পারে, এছাড়া সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, প্রয়োজনে বক্স টু বক্স মিডফিল্ডারেও খেলতে পারে এবং প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি তো ভরে ভরে রয়েছে। তো এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, দেখা যাক ডিল ডান হয়ে গেলে বা আরও কথাবার্তা এগোলে, অ্যাডভান্স লেভেলে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।